হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10 ইতিহাস থেকে একটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো। কোশ্চেনটি হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। তো বন্ধুরা, এই কোশ্চেনটি এবং তার উত্তরটি আমি রাই মার্টিনের সহায়িকা থেকে সংগ্রহ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবে তোমরা বুঝতে পারবে আলোচনাটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করবে। আর কেন খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি বিস্তারিত, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে তোমার নিজেদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। খারাপ লাগলে কেন খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নাও খাদ্যাভ্যাসের ইতিহাস। বন্ধুরা দেখো, হিস্ট্রি অফ ফুড হ্যাবিট অ্যান্ড কুজিন। হিস্ট্রি অফ ফুড হ্যাবিট অ্যান্ড কুজিন মানে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা। কোশ্চেনটি দেখো শুধুমাত্র ক্লাস 10 জন্য। এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ একটু দেখে রাখতে পারো। তো কোশ্চেনটি বিভিন্নভাবে আসতে পারে। দেখো কী কী কোশ্চেনটা দেওয়া আছে। সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গতি প্রকৃতি আলোচনা করো, অথবা আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে কী বোঝো। এই তিনভাবে কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো কোশ্চেনটি যাই আসুক না কেন, ভালো করে তোমাদেরকে আনসারটি মনে রাখতে হবে। তো সেই মনে রাখতে হলে ভালো করে বুঝতে হবে, এবং ওই বোঝানোর কাজটাই আমি করছি। ভালো করে শোনো, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে দিয়ে আছে ভূমিকা। ভূমিকাতে বলা আছে মানুষের জীবন ধারণের অন্যতম উপাদান হলো খাদ্য। আমরা সকলে জানি, এটা নিজেরাই লিখতে পারবো। মানুষের জীবন ধারণের অন্যতম প্রধান উপাদান হলো খাদ্য। মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা দ্বিতীয় লাইন, যে বলা আছে মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কারণে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। সে তো আমরা জানি যে বিভিন্ন কারণে মানুষের খাদ্যাভ্যাসের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে থাকে। আবার খাদ্যাভ্যাসের পরিবর্তন ইতিহাসের পরিবর্তনকে চিহ্নিত করে। আবার খাদ্যাভ্যাসের যে পরিবর্তনটা, সেইটা যে ইতিহাসে একটার পর যে একটা স্টেপ আসছে, একটা নতুন যুগ আসছে, সেটা চিহ্নিত করে। প্রাচীনকালে মানুষ এখন আলাদা খেত, প্রাচীনকালে আলাদা খেত, এখন মানুষ আলাদা খাচ্ছে, মধ্যযুগে আলাদা খাচ্ছে। মানে প্রত্যেকটা স্টেজেতে মানুষের খাদ্যাভ্যাসের বিভিন্ন রকম স্টাইল ছিল, বিভিন্ন রকম রীতি ছিল। তাই ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরের পয়েন্ট, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ক্যালিনারি প্রফেশনালস। তো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জন্য কী প্রতিষ্ঠিত হচ্ছে? খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ক্যালিনারি প্রফেশনালস। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ধারায় ভারতীয় খাদ্য বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, মানে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ধারায় ভারতীয় খাদ্য বিষয়ে বিভিন্ন রকম গ্রন্থ রচিত হয়েছে। সেই গ্রন্থগুলি কী কী? কেটি আচয় এর লেখা ইন্ডিয়ান ফুড আ হিস্টোরিক্যাল কম্প্যানিয়ন। কী বলা আছে? কেটি আচয় লিখে গেছে ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্প্যানিয়ন। আবার লিখেছে এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড। এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড। পরের একজন লেখক লিখেছেন, তার নাম হচ্ছে ক্লড মার্কোভিটস। ক্লড মার্কোভিটস লিখেছেন বা সম্পাদিত এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া লিখেছেন ক্লড মার্কোভিটস। 1480 থেকে 1950, মানে এটা টাইমটা দেওয়া আছে। মানে এই হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই যে বইটা, এর একটা কোন সময়ের ওপর বেস্ট করে রয়েছে, সে বেস্ট সময়টা কত? 1480 থেকে 1950। আবার লিখেছে প্যাট চ্যাপম্যান এর লেখা ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং। প্যাট চ্যাপম্যানের লেখা ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং। ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং লিখেছে প্যাট চ্যাপম্যান। তারপর দেখো কী আছে পরের প্যারাতে কী আছে দেখো। এছাড়া অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইট ফুড ইন প্রি হিস্ট্রি। এছাড়া অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি গ্রন্থটিতে খ্রিশ্চান যে গ্রিমিলিয়ন আদি পর্যায়ে মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মানব সভ্যতার বিবর্তনের দিকগুলিকে তুলে ধরেছে। এই যে গ্রন্থটি মানে অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইট ফুড ইন প্রিহিস্ট্রি, এই গ্রন্থটিতে গ্রন্থকার খ্রিস্টান যে গ্রিমিলিয়ন
তিনি বলেছেন যে আদি পর্যায়ে মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মানব সভ্যতার বিবর্তনের দিকগুলিকে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। চিত্রিতা ব্যানার্জি তার বিভিন্ন গ্রন্থের মধ্যে ভারতীয় খাদ্যাভ্যাসের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন। আবার চিত্রিতা ব্যানার্জি তার বিভিন্ন বিষয়ের বিভিন্ন গ্রন্থের মধ্যে ভারতীয় খাদ্যাভ্যাসের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন। বন্ধুরা, পরের পয়েন্টে কী আছে দেখুন, ইতিহাসের ধারায় খাদ্যাভ্যাসের পরিবর্তন। ইতিহাসের ধারায় খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রথম একটু ব্যাখ্যা করে দিয়েছে, সামান্য পরে 2 লাইন লেখা আছে। আদিম মানুষ পশু শিকার করে কাঁচা মাংস খেত, ফলমূল সংগ্রহ করে খেত, তখন মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। আদিমকালে আমরা সকলে জানি মানুষ কী খেত, পশু শিকার করত, তার কাঁচা মাংস খেত, এছাড়া বনের ফলমূল সংগ্রহ করে খেত, তখন মানুষ কী ছিল, খাদ্য সংগ্রাহক। এবারে পয়েন্ট করে দেওয়া আছে। প্রথম পয়েন্টে দেওয়া আছে তারপর মানুষ আগুনকে ব্যবহার করে খাবার পুড়িয়ে খেতে শিখল। প্রথমে মানুষ কাঁচা মাংস খেত, তারপরে মানুষ আগুনকে ব্যবহার করে খাবার পুড়িয়ে খেতে শিখল। পরের পয়েন্টে আছে নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক পরিণত হলো। আর নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো। নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো। পরের পয়েন্টে আছে হরপ্পা সভ্যতার মানুষের খাবার ছিল গম, যব, বার্লি, মাংস, মাছ ইত্যাদি। হরপ্পা সভ্যতার মানুষের খাবার ছিল কী ছিল, গম, যব, বার্লি, মাংস, মাছ ইত্যাদি। আর বৈদিক সভ্যতার মানুষ কী খেত, গম, যব, বার্লি, চাল, শাকসবজি, মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাতীয় খাবার। বৈদিক সভ্যতায় মানুষ খেত গম খেত, যব, বার্লি, চাল, শাকসবজি, মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাতীয় খাবার খেত। পরের পয়েন্টে আছে মৌর্য ও পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রভাবে, আবার গুপ্ত ও সেন যুগে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে নিরামিষ খাবারের প্রবণতা বেড়েছিল। বলা আছে মৌর্য ও পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রভাবে, আবার গুপ্ত যুগ ও সেন যুগে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে নিরামিষ খাবারের প্রবণতা বেড়েছিল। পরের পয়েন্টে আছে ভারতে সুলতানি ও মুঘল যুগে ইসলামিক সংস্কৃতির প্রভাবে খাদ্যাভ্যাসও প্রভাবিত হয়েছে। মুঘলদের প্রভাবে ভারতে মোগলাই খাবারের প্রচলন হয়। তো ভারতে সুলতানি ও মুঘল যুগে ইসলামিক সংস্কৃতির প্রভাবে খাদ্যাভ্যাসও প্রভাবিত হয়েছে। মুঘলদের প্রভাবে ভারতে মোগলাই খাবারের প্রচলন হয়। পরের পয়েন্টে দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ দেখিয়েছেন যে ঢাকা প্রাদেশিক রাজধানী হওয়ার পর বিভিন্ন রকমের ঢাকাই খাবারের উদ্ভব হয়। পয়েন্টটা কি বলা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ দেখিয়েছেন যে ঢাকা সেই দেশের রাজধানী হওয়ার পর বিভিন্ন রকমের ঢাকাই খাবারের উদ্ভব হয়। পরের পয়েন্টে আছে পর্তুগিজদের প্রভাবে বাংলায় মিষ্টি জাতীয় খাবারের নানান পরিবর্তন এসেছিল। ছানার তৈরি রসগোল্লা ও অন্যান্য মিষ্টি বাংলার পুজোর নৈবেদ্যে জায়গা করে নিয়েছে। পর্তুগিজদের প্রভাবে ভারতীয় খাদ্যে আলুর প্রচলন হয় বলে জানা যায়। বলা আছে পর্তুগিজদের প্রভাবে বাংলায় মিষ্টি জাতীয় খাবারের নানান পরিবর্তন এসেছিল। ছানার তৈরি রসগোল্লা ও অন্যান্য মিষ্টি বাংলার পূজার নৈবেদ্যে জায়গা করে নিয়েছে। পর্তুগিজদের প্রভাবে ভারতীয় খাদ্যে আলুর প্রচলন হয় বলে জানা যায়। তারপরে শেষ পয়েন্টে দেওয়া আছে ব্রিটিশ আমলে ভারতে কেক সহ বিভিন্ন ধরনের বিদেশি খাবারের প্রচলন শুরু হয়। ব্রিটিশ আমলে ভারতে কেক সহ বিভিন্ন ধরনের বিদেশি খাবারের প্রচলন শুরু হয়। বন্ধুরা, তার পরের পয়েন্টটি কারণ দেওয়া আছে, অর্থাৎ মানুষ কেন তার খাদ্যাভ্যাসের অভ্যাসটা পরিবর্তন করলো, সেই পরিবর্তনের পেছনে কী কী সম্ভাব্য কারণ আছে সেই কারণগুলি ব্যাখ্যা করা আছে। মানুষের খাদ্যাভ্যাস বদলের বিভিন্ন কারণ আছে। মানুষের খাদ্যাভ্যাস বদলের বিভিন্ন কারণ আছে। প্রথম কারণগুলো হচ্ছে রান্নার কৌশল। অতীতে মানুষ কাঁচা মাংস খেত, তারপর মাংস আগুনে পুড়ে খেতে শেখে, এরপর মশলা, তেল ও অন্যান্য উপকরণের ব্যবহার শেখে। প্রথম পয়েন্ট কী বলছে, রান্নার কৌশল যবে থেকে হলো খাদ্যাভ্যাসের তাদের যে হ্যাবিট ছিল সে ফুড হ্যাবিটটা পুরো চেঞ্জ হয়ে গেল। অতীতে মানুষ কাঁচা মাংস খেত, তারপর মাংস আগুনে পুড়ে খেতে শেখে, তারপরে বিভিন্ন রকম মশলা, তেল ও অন্যান্য উপকরণের সাহায্যে তারা তাদের খাবার জোগাড় করে নিত, খাবার তৈরি করে নিত। পরে 2 নম্বর পয়েন্টে আছে খাদ্যের বৈচিত্র্য। গম, যব, চাল, মাছ, মাংস হলো মানুষের প্রধান খাদ্য। তো আমরা এগুলো জানি তো, গম, চাল, যব, মাছ, মাংস মানুষের প্রধান খাদ্য। এই খাদ্য উপাদানগুলিকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন খাদ্যবস্তুতে পরিণত করা হয়। আবার এই উপাদানগুলিকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রকম খাদ্যবস্তুতে পরিণত করা হয়। এর ফলে মানুষের রকমারি খাদ্যে অভ্যস্ত হয়ে ওঠে। এর ফলে মানুষ ধীরে ধীরে বিভিন্ন রকম খাদ্য তৈরি করে এবং বিভিন্ন খাদ্যের প্রতি আসক্ত হয়। আর তারপরে পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্টে আছে ভৌগোলিক পরিবেশ।
ভৌগোলিক পরিবেশ মানুষের খাদ্যাভ্যাস বদলের জন্য দায়ী। এটা তো সলিড কারণ। তো ভৌগোলিক পরিবেশ মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য দায়ী। কোনো অঞ্চলের আবহাওয়া ও উৎপন্ন শস্যের ওপর সেখানকার মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে। কোনো অঞ্চলের আবহাওয়া ও উৎপন্ন শস্যের উপর মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে। যেমন দেখো, আমাদের সমুদ্রভূমিতে ধান চাষ হচ্ছে প্রচুর পরিমাণে, পশ্চিমবঙ্গে ধান চাষ হচ্ছে, কিন্তু তোমার পাহাড়ের দিকে যাও, কিন্তু সেখানে ধান চাষ হয় না। সুতরাং সেখানে খাদ্যের প্রণালী আলাদা। ভাত তো পাওয়া যায়, ওখানে তো ভাত পাওয়া যায়, কিন্তু ওদের খাদ্যের প্রণালী আলাদা, আমাদের এখানে খাদ্যের প্রণালী আলাদা। বিহারে আলাদা, প্রত্যেকটা রাজ্যের সঙ্গে প্রত্যেকটা রাজ্যের একটা ডিফারেন্স আছে। তেমনি খাদ্য যে বৈশিষ্ট্য বা খাদ্যের যে হ্যাবিট, সেটাও তাদের প্রত্যেকটা রাজ্যের সঙ্গে প্রত্যেকটা রাজ্যের একটা ডিফারেন্স গড়ে উঠেছে। বন্ধুরা দেখো, শেষ পয়েন্ট কী দিয়ে আছে, গুরুত্ব দিয়ে আছে। গুরুত্বতে বলা আছে খাদ্যাভ্যাসের ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসের ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। সেগুলি কি? 1 নম্বর, খাদ্যাভ্যাস মানুষের ধর্মীয় ও আঞ্চলিক পরিচয় তুলে ধরে। সে তো অবশ্যই, খাদ্যাভ্যাস মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার অঞ্চলের খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাস প্রচলিত আছে সেটা কিন্তু অন্য কোনো এলাকায় প্রচলিত হতে পারে না, মানে একটা আলাদা থাকবে। আর সেই আলাদাটাই ব্যাখ্যা করবে যে সেই অঞ্চলের ধর্মীয় প্রভাবটা কী বা আঞ্চলিক পরিচয়টা কী। 2 নম্বর, খাদ্যাভ্যাস থেকে মানুষের স্বভাব ও প্রকৃতির পরিচয় পাওয়া যায়। এটা তো খুব ভালো বলেছে। খাদ্যাভ্যাস থেকে মানুষের স্বভাব, তার হাবভাব, প্রকৃতির পরিচয়ও পাওয়া যায়। 3 নম্বর বলা আছে মানুষের আর্থিক পরিচয় খাদ্যাভ্যাসের মধ্যে ফুটে ওঠে। হ্যাঁ, দেখবে যে ধনীদের খাদ্যাভ্যাস আলাদা স্টাইল, গরিবদের খাদ্যাভ্যাস আলাদা স্টাইল। তাই খাদ্যাভ্যাস দেখে তাদের আর্থিক অবস্থার পরিচয় পাওয়া যায়। শেষ পয়েন্ট বলা আছে খাদ্যাভ্যাস মানুষের অতীত ঐতিহ্যের পরিচয় দেয়। সে তো অবশ্যই, খাদ্যাভ্যাস মানুষের অতীত ঐতিহ্যের পরিচয় বহন করেই বা পরিচয় দেয়। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি শুনলে, দেখলে। যদি তোমরা শোনো বা দেখে থাকো, তাহলে তো হয়তো তোমাদের কারো কারো ভালো লেগেছে, কারো কারো ভালো নাও লাগতে পারে। আর যাদের ভালো লাগে না, তাদের আমি বলবো কেন ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।